সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। খুলনায় আদালতের পাশেই মাথায় পিস্তল ঠেকিয়ে দুই যুবককে গুলি করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় নৃশংসভাবে। প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের দিন ভোট ডাকাতি বা হামলা হবে না, নিশ্চয়তা নেই। কিছুদিন আগে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তরা গুলি করে খুন করে সারোয়ার হোসেন বাবলা নামের একজনকে। কদিন না যেতেই ঢাকার আদালত এলাকায় আরিফ সাইফ মামুন খুন হয়েছে নৃশংসভাবে। সংবাদ হয়েছে নির্বাচনকে সামনে রেখে আন্ডারওয়ার্ল্ড সক্রিয় হওয়ার আশঙ্কা করা হচ্ছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এসব নিয়ে আজকের সম্পাদকীয় আশঙ্কায় নির্বাচনকালীন জননিরাপত্তা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। বিদেশ নিতে চাইলে সহযোগিতা করবে সরকার। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে দেয়া হবে ট্রাভেল পাস। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ প্রধান সমন্বয়কারী শেখ তাপস। মিলেছে বিদেশি শক্তির সম্পৃক্ততা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা কমিশনের। একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট দাবি জামায়াতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। এবং ঢাকায় নয়, জেদ্দা বিমানবন্দরে কাটা হয় সৌদি প্রবাসীর লাগেজ। দাবি শাহজালালের পরিচালকের। জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষকে হারানো মালামাল উদ্ধারের আশা। আমরা আলোচনায় আসি। প্রথমে আল মামুন রাসেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব তিনি বলেছেন যে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট আয়োজন হয় সেক্ষেত্রে আসলে ভোট ডাকাতি হবে না এমন নিশ্চয়তা নেই। এবং তিনি জাতীয় নির্বাচন আগে গণভোটের আবারও তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। এবং এখন গেজেট প্রকাশ হয়েছে এবং গেজেটকে উল্টে ফেলে নতুনভাবে গেজেট দেওয়ারও তিনি আহ্বান জানিয়েছেন। এটা আসলে আপনার কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে? এই সময় দাঁড়িয়ে এখন ডিসেম্বর মাস চলে আসছে, আগামীকাল থেকে ডিসেম্বর শুরু হবে, মাত্র 3-2.5 মাস মতো সময় আছে নির্বাচনের। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমিদ ভাই, আমাকে এত সুন্দর প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট পাপি আপা এবং সময় টিভি যারা দর্শক আমাদের সাথে আছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এই বর্তমানে যেভাবে সহিংসতা শুরু হয়েছে, আমি মনে করি যে ভায়োলেন্স উইল বি ইনক্রিজিং ডে বাই ডে। কেন বলছি? কারণ ইটস এ ফুললি আনকন্ট্রোলেবল বাই ইন্টারিম অর পুলিশ and until the biggest party can control themselves. দেখেন, আমি আপনার ভিতরে প্রশ্ন, বিগেস্ট পার্টি মানে আপনি বিএনপি কে বোঝাচ্ছেন? বিগেস্ট পার্টি বলতে আমি সেখানে বিএনপি হতে পারি, সেখানে জামাতও হতে পারি। বর্তমানে যারা বিগেস্ট রোল প্লে করছে তাদের নিজেদেরকে আসলে অভ্যন্তরীণ কন্ট্রোল যদি কন্ট্রোল না করে তাহলে এটা ডে বাই ডে ইনক্রিজ হবে। আমি আপনার প্রশ্নের ভিতরে যাওয়ার আগে আমি প্রথমে আসলে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে বাংলাদেশের আনপ্যারালাল একজন নেত্রী আছে যিনি অসুস্থ। হ্যাঁ, ওনার সুস্থতা কামনা করছি, কারণ উনি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে একজন মানুষ সকল মতই দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি একমাত্র বেগম জিয়া। আমি এই মুহূর্তে বাংলাদেশের যে সংকটাপূর্ণ অবস্থায়, এই অবস্থায় ওনার সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য উনি যে অসুস্থ আছেন, আমি মনে করি আল্লাহ তাআলার কাছে আমরা এটি আশা করি উনি খুব দ্রুত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ফিরে আসে। উনি যখন অসুস্থ হলেন, ওনার কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তার মধ্যে একটা ভিডিও আমি শুনেছি, উনি মেবি হোম অ্যারেস্ট হওয়ার আগেই উনি একটা ছাত্রদলের একটা প্রোগ্রামে উনি বলেছিলেন যে তোমরা শুধুমাত্র লোকবল বাড়াইয়ে কোনো লাভ নেই, বস্তির লোক এনে চাঁদাবাজ এনে তুমি দল ভারী করবা, এ দরকার নেই। আমার দরকার হচ্ছে স্বচ্ছ, আমার দরকার হচ্ছে মেধাবী তরুণ নেতৃত্ব প্রয়োজন। আজকে দেখেন, আজকে এই বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ গুলির ঝনঝনানি শুরু হয়েছে, এটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। আপনি 234টা আসনে বিএনপি যখন দলীয় এই ঘোষণা করলো, পরবর্তীতে প্রায় 100-র উপরে আসনে বিদ্রোহ হয়েছে। মুন্সিগঞ্জে গোলাগুলি হয়েছে, আপনি দেখেন চট্টগ্রামে গোলাগুলি হয়েছে। তার মানে বিএনপি বাংলাদেশের বর্তমানে, আমি মনে করি বাংলাদেশের 3টা বিগেস্ট পার্টি আছে। একটা হচ্ছে বিএনপি,
আওয়ামী লীগ এবং জামাত। আওয়ামী লীগ হচ্ছে তারা যেহেতু বিগেস্ট পার্টি, শেখ হাসিনা একটা আয়রন লেডি ছিল, সে খুব মানে খুবই শক্ত হাতে সেই বিভিন্ন ভায়োলেন্সকে তার দলের এইকেই কন্ট্রোল করেছে। কিন্তু বিএনপি হচ্ছে বিগেস্ট পার্টি, কিন্তু বিএনপি আপনি দেখেন 4 দলীয় ঐক্যজোট আমলে যখন বেগম জিয়া প্রধান ছিলেন তখন কিন্তু বিএনপি কিন্তু তার দলীয় যে সন্ত্রাসীগুলো আছে তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারেনি, না কারণে কিন্তু পরবর্তী র্যাব 2004 সালে র্যাব প্রতিষ্ঠা করেছিল। আপনি দেখেন পিচ্ছি হান্নানের মতো তাকে ক্রস পায়ে দিয়েছিল, র্যাব প্রতিষ্ঠা করেছিল। তাহলে বর্তমানে যে পরিমাণ অস্ত্রের জঞ্জনানি দেখেছেন বাংলাদেশে, বর্তমানে সবাই এটা বিশ্বাস করে জামাত হচ্ছে তার দলীয় ডিসিপ্লিনের ক্ষেত্রে সর্বোচ্চ আকার ধারণ করে। তাদের চেইন অফ কমান্ড, তাদের হচ্ছে ডিসিপ্লিন, তাদের ইন্টারনাল যেই ভ্রাতৃত্ব বোধটা অনেক স্ট্রং। কিন্তু যেহেতু এর পাশাপাশি বিএনপির মতো একটা বড় দল, বিএনপির মতো বড় দলের যখন হচ্ছে এই সন্ত্রাসীদেরকে কন্ট্রোল করতে না পারবে, দেখেন এই বিএনপির সবচেয়ে বড় ভোগান্তিতে কোথায় ভুগছে জানেন? বিএনপি এখন সবচেয়ে বড় ভোগান্তিতে বলছে নেতৃত্ব সংকট। তাদের দলীয় প্রধান তিনি অসুস্থ, ভারপ্রাপ্ত প্রধান তিনি দেশের বাইরে অবস্থান করছেন। ওই দিন একজন খুব হাস্যোজ্জ্বল করে বলছিলেন যে আমরা বিদেশ থেকে, প্রবাসী একজন বলছেন, আমরা বিদেশ থেকে বউকে ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি না, তাহলে ফোনের মাধ্যমে একটা দেশকে, একটা দলকে, এত বড় একটা দলকে কীভাবে কন্ট্রোল করা যায়? তার মানে এই যে নেতৃত্ব সংকট, আমি মনে করি তারেক জিয়া সাহেব যখন দেশে আসবেন এটা অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। কিন্তু বাইরে থেকে এত বড় একটা দলকে কন্ট্রোল করা ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। এখন যে প্রশ্নটা আসলে আমরা একটু ন্যারো ডাউন করি যে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়ার বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? যেহেতু 2.5 মাস বাকি, আর মানে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের তারিখ অনুযায়ী আর মাত্র 2.5 মাস বাকি আছে। আমি মনে করি যে রিসেন্টলি যে গণভোটের যে অধ্যাদেশ হয়েছে, অধ্যাদেশের মাধ্যমে এটা সেটেল হয়ে গিয়েছে যে এটা নির্বাচনের দিনই গণভোটটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু অধ্যাদেশে বলেছে যে গণভোটটা, যে নির্বাচনটা হবে এটা জাতীয় সনদের মাধ্যমে হবে, এজন্য অধ্যাদেশে একটা জিনিস ক্লিয়ার করার প্রয়োজন ছিল যে গণভোটের রেজাল্টটা আগে দেওয়ার প্রয়োজন। এটা ফলাফল যখন এটা হাঁ জয় যুক্ত হবে তখনই নির্বাচনের ফলাফলটা দেওয়া উচিত। কিন্তু আমাদের যে অধ্যাদেশটা হয়েছে সেই অধ্যাদেশে কিন্তু গণভোটের বিষয়ে কোনো কথা বলা হয়নি যে আগে কোনটা রেজাল্ট দিবে। যেহেতু একসাথে ইলেকশনটা হবে তাহলে কি গণভোটের রেজাল্টটা আগে হবে নাকি জাতীয় নির্বাচনটা আগে হবে? এটা মানে ডিফারেন্সটা তৈরি করবে কি আগে মানে যদি ঘোষণা দেয় গণভোটের রেজাল্ট, আপনি যদি গণভোটের রেজাল্টটা আগে দেয়, তার মানে গণভোটের মাধ্যমে যখন হাঁ জয় যুক্ত হবে তখন এই যে নির্বাচনটা আয়োজনটা এটা বৈধ হবে। এটা বৈধ হওয়ার পরবর্তীতে যে নির্বাচনটা আয়োজন হবে, নির্বাচনে যিনি জয়ী হবেন সেটা বৈধ প্রন্তায় হবে। কিন্তু এই যে অধ্যাদেশে কিন্তু এটা ক্লিয়ার করা হয়নি। এটাই খুব দুঃখজনক বিষয়। গণভোট আগে হবে নাকি পরে এটা সেটেল হয়ে গিয়েছে, যেহেতু অলরেডি অধ্যাদেশ ঘোষণা করেছে, গণভোটের অধ্যাদেশ ঘোষণা করেছে এবং নির্বাচনের দিনেই হবে। এখন কথা হচ্ছে বড় দলগুলো তাদের চাহিদা থাকতে পারে, আমাদের এক্সপেকটেশন, প্রত্যাশা এবং প্রাপ্তি। যদি এটা সেটেলডই হয়ে যায় তাহলে জামায়াত ইসলাম সহ যে 8টি দল আসলে একযোগে এখনো মাঠে আছে, আন্দোলন করছে, তারা বলছে সেটা কি আসলে শুধুমাত্র রাজনৈতিক একটা কৌশল? ওনারা কিন্তু শুধু একটা বিষয় নিয়ে, শুধু গণভোট নিয়ে কিন্তু ওনারা, যেমন আজকে যে রাজশাহীতে সমাবেশটা করেছে, হ্যাঁ ওনাদের প্রায় 5-6টা দফা আছে, 5টা দাবি আছে, 5টা দাবি আছে, 5টা দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছে। কিন্তু সবচেয়ে বেশি জোরালোভাবে বলা হয় গণভোটের বিষয়টা। আমি মনে করি নির্বাচন কমিশনার কিন্তু নিজেই স্বীকার করেছেন একই দিনে যদি গণভোট হয়, একই দিনে যদি নির্বাচন হয় তাহলে এটা তাদের জন্য মানে এটাকে করা মানে খুবই কঠিন হয়ে যাবে। এবং একটা ডেমো ইলেকশন হয়েছে, আপনি দেখেছেন গতকাল আজকে, সে ডেমো ইলেকশনে দেখেছেন মানুষ কিন্তু বুঝতে পারছে না গণভোটটা কি জিনিস, এটাকে কিভাবে ভোট দিবে, কোথায় ভোট দিবে এটা বুঝতে পারছে না। এবং কি এই জিনিসটা একই দিনে হলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরেও দেশের সাথে, দেশের ঐক্যর সাথে যদি গণভোট এবং ইলেকশনটা একই দিনে হয়, আমার মনে হয় যারা বাংলাদেশের বর্তমান যারা রাজনৈতিক দল আছে তারা তো একসাথে আন্দোলন করেছে, তারা এটাকে মেনে নেবে। আমি একটু পাপি আপার কাছে আসি। পাপি আপা, আপনাকে মিয়া গোলাম পরোয়ার সাহেবের বক্তব্যটা দিয়েই আসলে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। তিনি বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্ত তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে। এবং তিনি আরও বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা নাজুক অবস্থা স্পষ্ট, যে দেশে আদালতের সামনে হতে হয় সে দেশে নির্বাচনের দিন ভোট ডাকাতি বা হামলা হবে না তার নিশ্চয়তা নেই। আপনার প্রতিক্রিয়া? আচ্ছা, তার আগে আমি আমার আল মামুন রাসেলের দুটো কথা বলে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আপনি যখনই বললেন যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কীরকম হবে, ভোটটা নিশ্চিত না অনিশ্চিত, তার সাথে সাথে আল মামুন রাসেল খুব চমৎকারভাবে বলল যে বৃহৎ দল যদি চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে তাহলে থাকবে, নির্বাচন যদি হয় তো হবে। তো বাংলাদেশ কেন, পৃথিবীর ভিতর তো এখন বৃহৎ দল একটা মাত্র দল যে রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ। তার কারণ শাহজাহান সাহেব আল্লাহর এতই অশেষ রহমতের মানুষ এই জামাত ইসলাম যে সূর্য থেমে থাকে
থেমে যায় তার চেহারা ছবি, এদের বরকত দেখলে, এদের সাংগঠনিক। এখন আপনি চিন্তা করেন সূর্য সারা পৃথিবীতে আলো দিচ্ছে, এই সূর্য যদি নিচে এসে থেমে যায় তাহলে গোটা পৃথিবী কিন্তু পুড়ে ছায়ে রূপান্তরিত হবে। তাহলে এমনই আলেম যে যার আলেমের কথা শুনে সূর্য থেমে যাচ্ছে, নিচে এসে থামছে না, উপরে এসে থামছে বলছে না। আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলাম আছে, তাদের গেট আপ, তার বেশভূষা, তাদের বক্তব্য, বিবৃতি, তারপরে আলোচনা টেবিলে থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া, মাঠে যে আলটিমেটাম দেওয়া, মিটিং টিটিং সব করে ফেলা, এগুলো সব, এবং তারপর রাষ্ট্রীয় ক্ষমতায় তারা কি কি দরকার। এমনি ডক্টর ইউনূস সাহেব তো জামাত ইসলামের সকল পারপাস সার্ভ করছে, তারপরেও আবার আনুষ্ঠানিকভাবে তার উপর আবার চাপও দেখায় যে এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা না হলে এটা হবে, সবই করে দিচ্ছেন। উনি ডিসিএসপি লটারি বলে রাতের বেলাতে ডিসি পোস্টিং উনি দিয়ে দিয়েছেন। আর লটারি তো যদি এখন ডক্টর ইউনূস সাহেব আর ওরাই লটারি করে, আদৌ লটারি হয়, ওঠে কি ওঠে না, এটা ওনারা ছাড়া তো আর কেউ বুঝতে পারবে না। ডক্টর ইউনূস সাহেবও কি পক্ষপাত দুষ্ট বলে আপনি মনে করছেন? ডক্টর ইউনূস সাহেব একবারে পাকাপোক্ত জামাত ইসলাম। এর আগেও আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি, পাকাপোক্ত সে জামাত ইসলামের একজন সমর্থক, এবং জামাত ইসলামকে ছলে বলে কৌশলে কিভাবে রাইজ করা যায় এই প্রচেষ্টার ভিতরে উনি লিপ্ত। কিন্তু জামায়াতে তাহলে আসলে এত দাবি, আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাকে বলছি। আচ্ছা, তারপরে জামাতের দাবি তো আসলে যে সরকারের মধ্যে একটি গোষ্ঠী, জামাতের দাবি এক জিনিস, দাবি ওরা যেহেতু জানে সরকার ওদের, তো একবারে ওদের এটা পাবলিকলি যখন সবাই জেনে যাবে জিনিসটা খারাপ, এই জন্য মাঝে মধ্যে না ওদের না অন্য কারো এটা প্রকাশ করার জন্য, প্রমাণ করার জন্য মাঝে মধ্যে কিছু কথা প্রকাশ করে, তারা প্রকাশ করে যাতে ঠিকঠাক মতো হয়ে থাকো, যেভাবে আছো আমাদের জিনিস আমাদের কাছে থাকো। তখন বলে বিএনপির দিন তো উপদেষ্টা আছে, কার কল রেকর্ড আছে, কখন ফাঁস করবে, কি করবে না করবে, এই সমস্ত তথ্য দিয়ে একটু বিচলিত, একটু থ্রেট দিয়ে রাখে। এখানে বিএনপি কি কোথাও সন্ত্রাস করেছে? এই সাম্প্রতিককালে যে কয়েকটা ঘটনা ঘটেছে, আপনি ঈশ্বর দিতে যান, ঈশ্বর দিতে সেখানে শিবিরের একটি ছেলে তার পরিচয় প্রকাশ পেয়েছে, জামাত ইসলাম বিবৃতি দিয়েছে, কিন্তু যে ছেলেটিকে পাওয়া গেছে তার বাবা মা বলেছে একে শিবির ডেকে নিয়ে গেছে আমার ছেলেকে বাসা থেকে, এবং শিবির আমার ছেলে ডেকে নিয়ে গেছে এবং শিবিরের মিটিংয়ে আমার ছেলে গেছে। তাহলে এখানে জামাত ইসলামের বিবৃতির সাথে তার বাবা মার বিবৃতি ফারাক, এবং পত্রপত্রিকার সাথে তার বাবা মা বিবৃতিটা ঐক্যমতের, সঠিক তথ্য এখানেই আসতেছে। তারপরে খুলনায় দেখেন ক্লায়েন্টের মক্কেল কি কার কি নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা তো বিএনপির কোনো আভ্যন্তরীণ কোন্দলের বিষয়বস্তু কিন্তু না, এটা একটা ঘটনা, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বলেন, সুপরিকল্পিত বলেন, যারা করছে তাদের ব্যাপার। তাহলে এখানে বড় দলের দায়িত্ব, মানে কে জমি নিয়ে বিরোধ করে মারা যাবে ওটা বিএনপিকে নিষ্পত্তি করতে হবে। স্বামী স্ত্রী গন্ডগোল করলে ওখানে যে বিএনপিকে বাদ ছাড়তে হবে, কেউ যদি হোটেলে ধরা পড়ে আকাম করতে যে, সেটাও এখন বিএনপির দায়ের বিষয়বস্তু হয়ে যাচ্ছে। মানে সালিশ করছে ওরা, জামাত অফিসে বাংলাদেশে সালিশ বিচার বিক্রি করছে ওরা, কিন্তু মোড়লই করছে গোটা বাংলাদেশের 64টা জেলা জামাত ইসলাম, কিন্তু মুখে মুখে বলছে যে বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব আছে। আচ্ছা, তারপরে আপনি দেখেন সবচেয়ে মজার যেটা ব্যাপার, যে যে চাঁদাবাজের প্রসঙ্গ যে তুললো, এখন চাঁদাবাজ জামাত ইসলাম তো সারা বিশ্বব্যাপী চাঁদাবাজি করে ইয়ানতের নাম দিয়ে, এটা তো চাঁদাকে যদি আমি সাহায্য বলি, আমাকে দান বলি, ইয়ানত বলি আর চাঁদা বলি, পার্থক্যটা কি? টাকা আদায় তো, হাদিয়া বলা যায়, টাকা আদায় তো, অন্যের কাছ থেকে আদায় করা জিনিসে তো সে চাঁদাই বলেন, হাদিয়া বলেন, ইয়ানত বলেন, দান বলেন, সাহায্য বলেন, কি আমার সমমনা আমাকে দিয়েছে, সবই তো চাঁদা। তো এখন কি সুন্দর ইসলামী লেবাসের ভিতরে হাদিয়া, ইসলামী লেবাসের ভিতরে কি ইয়ানত, আর আমরা কি চাঁদা, আমরা হচ্ছে চাঁদাবাজ, সেটা বিশ্বব্যাপী আমরা চাঁদাবাজি করে বেড়াচ্ছি। তাদের বক্তব্য বিবৃতিটা এরকম। এখন আপনি বলেন যে হাদিয়া যে নেয় ওনারা, ইয়ানত যে ওনারা নেয়, প্রকাশ্যে গোলাম পরোয়ার সাহেবের বক্তৃতাতে আপনি পাবেন, কিন্তু আমরা একবারে A to Z আমাদের কেন্দ্রীয় যে নেতাগুলো আছেন, একজনের নামে সুস্পষ্ট করে বলেন তো যে আমরা ওপেন কোথাও চাঁদাবাজি করেছি। আপনি বলবেন যে ওই মনোনয়ন প্রত্যাশী বিএনপির পোস্ট নাই, ওই কুমিল্লা দাউদকান্দিতে একজন অমক করেছে, বলবেন ওই যে ঘোড়া স্ট্যান্ডে এটা করেছে, বাস স্ট্যান্ডে এটা করেছে, টেম্পো স্ট্যান্ডে করেছে। আপনি ধরছেন না কেন? আপনি ধরে গা থেকে মাথা পর্যন্ত ছাল চামড়া তুলে থানায় দিয়ে দেন না কেন? এত লটারির এসপিডিসি করে কি এরা? এগুলা কি শুধু আমাদেরকে দুর্নাম দেওয়ার জন্য লটারির ডিসিএসপি বসে বসে তামসা দেখে নাকি? এগুলা কি আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আছে
যে আমার ছেলে চাঁদাবাজি করতে যাবে তুমি ধরিও না। কিন্তু প্রশ্নটা ওখানে আপনার সমালোচক এই প্রশ্নটা করেছে যে নিয়ন্ত্রণটা আসলে সেভাবে নেই। আমি যদি বহিষ্কার করি, বহিষ্কার করার আগেই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ যদি থেকে থাকে কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কাজে যারা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীতে ধরা উচিত। আওয়ামী লীগের মতো একটা কথা আমার ছোট ভাই আল মামুন বলল, বিএনপির নেতৃত্বের শূন্যতা। লক্ষ লক্ষ কোটি কোটি লোক বিএনপির নেতৃত্বের শূন্যতা আমরা ভুগছি। আপনার কি মনে হয় যে নেতৃত্বের শূন্যতা আমরা ভুগছি? একবারে শেখ হাসিনা যা বলতো, কে প্রধানমন্ত্রী হবে, কে নেতা হবে, আমার আল মামুন রাসেল ভাইয়ের মুখ থেকে একবারে হাসিনার প্রতিকৃতি একটা শব্দ আজকে টক শোয়ে দেশ জাতিকে উনি উপস্থাপন করলেন। বিএনপির নেতৃত্বের কোনো প্রকার শূন্যতা নাই এবং বিএনপির নেতৃত্বের শূন্যতা কখনোই ছিল না। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, আমিও শারীরিকভাবে অসুস্থ হতে পারি, উনিও শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। ওনাদের আমির মিটিংয়ের ভিতরে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, তার 3টা ব্লক ছিল, ওপেন হার্ট সার্জারি তার হলো। আবু তাহের সাহেবও কদিন আগে শুনলাম যে অসুস্থ হয়ে বিছানায়, ফখরুল আলমগীর সাহেব দেখতে গেছেন, একটা ছবি দেখলাম। এখনকার সাম্প্রতিককালে না আগেকালে এটা আমি বলতে পারবো না, সাম্প্রতিককালে। তাহলে অসুস্থতা তো আর আমার হাতে নাই, অসুস্থতা তো আল্লাহর হাতে। আমি 22 বছর বয়সে অসুস্থ হতে পারি, আবার কেউ 82 বছর বয়সে। যে হাসিনা আর বেগম খালেদা জিয়ার বয়সের পার্থক্য মাত্র 2 বছর। উনি তিরকে কেমন একবারে ইয়াং লেডির মতো, যুবতী কিশোরীর মতো হেঁটে বেড়াচ্ছেন তক্তকিয়ে। গণভবন বঙ্গভবন সব ছেড়ে এখন উনি দিল্লির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, কোনো সমস্যা ওনার নাই। উনি বারবার বলছেন আমি অসুস্থ না, আমি অসুস্থ না। যারা এগুলো বলছে তারা ভুয়া প্রচার করছে। এই যে এখন বক্তব্য বিবৃতিগুলো এখানে, তা আমার ছোট ভাইকে আমি বলতে চাচ্ছি যে বিএনপির নেতৃত্বে শূন্যতা নেয়। বিএনপির একটা অনেক বড় কমিটি, এই কমিটিরও আপনারা হাসাহাসি করেন। চুরি বাপরে বাপ, 650 লোক নিয়ে কমিটি। এখন লোক যদি জেনুইন লোক যদি লক্ষ লক্ষ হয়, তো তার ভিতরে তো 600, 700, 1000 হতেই পারে। 31 বিশিষ্ট তো আমি পারছি না। নেতৃত্ব সংকটের প্রশ্নে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখতে চাই, সংযুক্ত করে। সেটি হলো যে জামাতের একজন নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সাহেব, তিনিও বলেছেন যে তিনি যদি তারেক রহমানের জায়গায় থাকতেন তাহলে তিনি এখনই দেশে চলে আসতেন। এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমান চাইলে একদিনের মধ্যে আসলে ট্রাভেল শিশির মনিরকে আমি এই জন্য বলতে চাই যে 15 বছর শিশির মনির কোথায় ছিল? আমি বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের যে বিচার করলো, পাতানো একটা বিচার শেখ হাসিনা যে করলো মানবতা বিরোধী অপরাধ বলে, পাতানো নির্বাচন আমি এই কারণে বলবো যে ওনারা যদি তৎকালীন সময় যুদ্ধ অপরাধীও হয়ে থাকতেন, 50 বছর পরে কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে সাক্ষ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা প্রমাণ করতে পারেনি, সব জোড়া তালি গোজানো দিয়ে। ইভেন সাক্ষী বলরামকে পর্যন্ত পাওয়া গেছে হচ্ছে ইন্ডিয়ার দমদম জেলখানাতে, সুখরঞ্জন বালিকে পাওয়া গেছে। তো এই বিচারটাতে এই কারণে প্রহসন, যুদ্ধ অপরাধের যারা অপরাধী সেই নিয়ে বাংলাদেশের মানুষের কোনো ক্ষোভ আক্ষেপ নাই, এবং তৎকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত সেটা নিয়েও কোনো আপত্তি বিপত্তি নাই। কিন্তু বিচার প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ। তো অস্বচ্ছ বিচার প্রক্রিয়ায় আমি পাপিয়া গলাবাজি করে যত হচ্ছে টকশো বলেন, সভা সমিতি, মিটিং মিছিলগুলো আমি করেছি, শিশির মনিরকে আপনারা কোথায় দেখেছেন? তাজুল ইসলামকে আমি একমাত্র দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলা করতেছি, সে সময় আমি জেলখানায় ছিলাম, ওনাকে 2-4 দিন আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে দেখা করতে গেছি, এইটুকুই কিন্তু আমি দেখেছি। আজকে যখন শিশির মনির আমাদেরকে সবক দিচ্ছে, শিশির মনিরের জানা উচিত এই বাংলাদেশে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর জন্য 1-11 হয়েছিল, এবং ওই 1-11 অদ্যাবধি 25 সালেও কিন্তু নিষ্পত্তি হয়নি। বাংলাদেশের গণতন্ত্র পুনর্বাসিত করতে চায়, এখানে ভারত চায় তাদের আধিপত্যবাদের একটা নামে মাত্র সরকার বসাতে, আর পশ্চিমা শক্তি চায় যে তারা তাদের মডেলে এজেন্ডা মাফিক কিছু বাস্তবায়ন করে তাদের মতো একটা গণতন্ত্র বসাতে। এই দুই লড়াইয়ের মাঝখানে বাংলাদেশের জনগণ এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা বিএনপি, নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে শুরু করে মাঠ লেভেল পর্যন্ত মামলা কামলা হামলা 1-11 থেকে শুরু করে আমরা 25 সাল পর্যন্ত খেয়েছি ভাই। শিশির মনিদের এই বক্তব্য দেওয়ার আগে 1-11 সম্পর্কে তার মূল্যায়ন কি, এইটা আগে আমার জানা দরকার। আপনার কাছে অবশ্যই আসবো, কিন্তু প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেটা হলো যে গোলাম পরোয়ারের যে দাবি, সেটা হলো যে দেশে আদালতের সামনে মানুষ খুন হয় সে দেশে নির্বাচনের দিনে ভোট ডাকাতি হবে না, তার নিশ্চয়তা নেই, এমন কথা বলেছেন আসলে মিয়া গোলাম পরোয়ার। এটাই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানবো আমরা। তার আগে রাসেল ভাই আমি একটু আপনার কাছে আসতে চাই, সেটি হলো যে আপনার সহ-আলোচক বলছিলেন যে আপনি শুনেছেন শাহজাহান সাহেবের কথাও তিনি তুলে ধরেছেন, এবং
আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ আপনি যেটা বলছেন সেটা আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো প্রশাসনের, কিন্তু যখন একজন রাজনৈতিক নেতা চায় যে তার পেছনে পুলিশ তাকে প্রোটোকল দিবে, তার কথায় উঠবে বসবে, সেই ক্ষেত্রে সেরকম জায়গায় আসলে নির্বাচনের আগে কিভাবে আপনি জননিরাপত্তা নিশ্চিত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবেন যদি রাজনৈতিক নেতৃবৃন্দের মনস্তত্ত্বে এটা থাকে? জি জি, আমি এটা সহ কয়েকটা জিনিস পাপি আপার কয়েকটা জিনিস একটু ক্লারিফাই করতে চাই। আসলে পাপি আপা তো অনেক ভালো বক্তা, আপাকে যদি আপনি বক্তব্য দিয়ে দেন 3 ঘন্টা টানা কথা বলতে পারবে, তখন কিন্তু প্যানেলিস্ট যারা আছে তাদের কথা বলার সময়ের সুযোগ কিন্তু পাওয়া যায় না। দেখেন, শাহজাহান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন উনি কিন্তু ক্লারিফাই করেছেন যে উনি বলেছেন যে আমাদের কথা শুনবে। এর আগে উনি একটা তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে এর আগে যত ইলেকশন হয়েছে সবগুলো ইলেকশন কন্ট্রোল করতে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। কারণ ইলেকশনের আগেই আমাদের যিনি বিরোধী দল নেতা থাকতো তাকে নিয়ে যাওয়া হতো, তাকে বলা হতো, যখন উনি দেশে আসতেন ওনাকে জিজ্ঞেস করা হতো কী বলেছে ভারত, উনি বলছেন আমাকে নিষেধ করেছে। তার মানে তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গত যে 3টি ইলেকশনটা কন্ট্রোল হয়েছে। উনি বুঝাতে চেয়েছেন যে আমাদের কথায় পুলিশ চলবে, আমাদের কথায় ইউনো চলবে, আমাদের কথা আমাদের বলতে উনি সন্তুষ্ট, আমাদের কথায় বলতে উনি ক্লারিফাই করেছেন আমাদের কথা বলতে হচ্ছে এখানে ইনক্লুডিং বিএনপি হতে পারে, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, আদার। এরপরে আমি বলছি ওনাদের যে বক্তব্যগুলো দেখেন, আমরা যখন রাজনীতি ময়দানে যখন কথা বলি, আমাদের যে সামনে যে হাজার হাজার দর্শক থাকে বা আমাদের নেতা কর্মী আছে তাদেরকে একটু ইন্সপিরেশন দেওয়ার জন্য অনেক রকম কথা হয়। আপনি দেখেন রুমিন ফারহানা উনি বলেছেন যে আমাদের কথায় সূর্য উঠবে, বিএনপির কথা সূর্য উঠবে, বিএনপির কথা সূর্য অস্ত যাবে। তার মানে এই কথাগুলো, এর আগে বিএনপি একজন নেতা বলেছিলেন যে আমরা যদি প্রস্তাব করি তাহলে ভেসে যাবে সবাই। এই কথাগুলো হচ্ছে মানে রাজনৈতিক যারা সামনে আছে তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, করার জন্য। এগুলোকে আমি মনে করি এটা একটু বিচ্ছিন্ন হিসাবে নেওয়া উচিত, এটাকে নেওয়া উচিত। তারপরে দেখেন এই আপা যেটি বললেন, এই ডক্টর ইউনূসকে উনি জামাতি বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যদি জামাতি হয় তাহলে জামাতি একজন দলীয় প্রধানের অধীনে নির্বাচনে যাওয়া এটা কি বিএনপির জন্য ঠিক হবে কিনা? তাহলে এই মুহূর্তে বিএনপির আন্দোলন করা উচিত নির্বাচনের জন্য না, বিএনপির আন্দোলন করা উচিত জামাতি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে হটানো উচিত, আন্দোলনটা হবে তাকে হটানো, কিন্তু সেটি করছেন না। এরপর ওনারা বলছেন যে সেই জামাতের কথা উদ্ভট করছে। উনি কিন্তু লন্ডনে গিয়ে প্রথমে কিন্তু তারেক জিয়া সাহেবের সাথে বসে তারেক জিয়া সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে, তিনি সেটাই করেছেন। তার মানে কে কার কথা শুনছে এটি বুঝতে হবে। তারপরে দেখেন আপা যেটি বলেছেন যে এয়ানতের কথা একটা এই পাবনার কথা একটা কথা বলেছেন যে পাবনায় যে যাকে পাওয়া গেছে অস্ত্রসহ। দেখেন, পলিটিক্স ইজ দ্য অনলি কমন সেন্স। আপনি একটা কমন সেন্স একটু অ্যাপ্লাই করেন। বর্তমানে বিএনপির নিজস্ব অন্তঃকোন্দলে এই পর্যন্ত 167 জন নিহত হয়েছে তাদের নেতাকর্মী, এবং কি যে মুন্সিগঞ্জে অস্ত্রের জঞ্জনানি আমরা দেখেছি, চট্টগ্রামে প্রার্থীর উপরে গুলি করা হয়েছে, সবগুলো বিএনপি। আপনি যখন 90টা ঘটনা দেখবেন, একটা দলের কাছে অস্ত্র দেখবেন, তখন একটা ঘটনা যখন দেখবেন তখন আপনি অ্যাজাম্পশন করে নিতে পারবেন এই অস্ত্রটা কার হাতে ছিল। এখনো পর্যন্ত যে ব্যক্তি অস্ত্রটা হাতে নিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়নি। এটা কোন আসনে হয়েছে? সে আসনে হয়েছে যে হাবিব সাহেব, উনি আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন, যে হাবিব সাহেব টকশোতে, ওপেন টকশোতে যে হাবিব সাহেব বলেছেন কেউ যদি বলে যে একই সাপের 2 বিষ কথা বলে তার জিভকে কেটে ফেলতে হবে, আমি এটা প্রোটেকশন দিব। সে বলেছে আমি প্রোটেকশন দিব, মামলা হলে আমি দেখব, জিভকে কেটে ফেলতে হবে। এটা কাদের ভাষা? এটা তো শেখ হাসিনার ভাষা, এটা তো ফেসিজমের ভাষা। তার মানে যে হাবিব সাহেবের মতো, ফজল হক সাহেবের মতো যারা সাবেক ছাত্রলীগ ছিল তারা বর্তমানে বিএনপিকে লিড করছে, তারা কিসের ইঙ্গিতে কাদের কন্ট্রোলে চলছে? আজকে দেখেন, আমি যে নেতৃত্ব শূন্যের কথা বলেছি, আজকে পাপি আপাদের মতো যারা 17-18 বছর, যারা 17, আমি মাহমুদ আমি শেষ করছি, যারা 17-18 বছর এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, বিএনপির অসময়ে নেতৃত্ব দিয়েছে, সে আপারা নমিনেশন পায় না। তার মানে এই যে নেতৃত্ব সংকট, আজকে দেখেন 254টি আসনে 234টা আসনে যখন দেওয়া হলো 100-র উপরে বিদ্রোহ হচ্ছে। কেন বিদ্রোহ হচ্ছে? যখন স্থানীয় নেতাকর্মীরা দেখছে যে তারা এতদিন যাকে পেয়েছে তাকে নমিনেশন দেওয়া হয়নি, যিনি হুট করে এসে উপরস্থ লন্ডনকে কনভিন্স করে উনি প্রার্থী হয়ে যান, তখনই তারা বিদ্রোহ শুরু করে দেন। তার মানে এই জায়গাটা নেতৃত্ব সংকট, আমি সেই নেতৃত্ব সংকটের কথা বলেছি। তারপরে আপা আরেকটি বিষয় বলেছি, আমি আপনাকে ছোট করে একটা প্রশ্ন করে রাখতে চাই, সেটা হলো যে মানে হাবিব ভাই কিংবা ফজলুর রহমানের কথা যদি বলেন, তারা আগে ছাত্রলীগ করেছে, তারা এখন বিএনপির দ্বিতীয় সারির নেতা বলা যায় বা তৃতীয় সারির নেতা, কিন্তু জামায়াতে যারা এখন প্রথম সারির নেতা তারা তো সবাই জাসদ থেকে এসেছে। তাহলে আপনি এটা কিভাবে দেখেন একটি হচ্ছে আমি আপনার এই প্রশ্নটা আসি, আপনার এটা বলে আমি আসছি। আমি দেখেন, আপনার বর্তমানে বিএনপির পাপি আপার মতো ব্যক্তি কখনো বলবে না যে জিহ্বাকে ছিঁড়ে ফেলো।
পাপি আবার মতো কখনো বলবে না যে শেখ হাসিনা যেটা পুরো যে ট্রায়ালটা ওপেন পুরো বাংলাদেশ বিশ্ব দেখেছে, মিডিয়াতে প্রচার করা হয়েছে, সেই ট্রায়ালে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফজল সাহেবের মতো লোক তখন যদি বলে এটা ক্যাঙ্গারু কোর্ট, ওনাকে আদালত অবমাননার জন্য ওনাকে ডাকা হয়েছে, তার মানে এটা কাদের ভাষা? এটা কাদের ভাষা? কাকে খুশি করার জন্য? আমি তো মনে করি এই দুইজন ব্যক্তি, হাবিব সাহেব এবং ফজল সাহেব, এটা কিন্তু ইন্ডিয়া দ্বারা কন্ট্রোল হচ্ছে। এই ভাষার সঙ্গে তো শাহজাহান সাহেবের ভাষারও মিল কন্ট্রোল হচ্ছে। না না, এক না, এক না। আপনি যখন বলবেন এই যে ১,৫০০ মানুষকে হত্যা করেছে, তার কল রেকর্ড আছে, তিনি বলেছে গুলি করো, কি বল অস্ত্র ব্যবহার করো, যিনি ওপেন বলেছেন, তার রায়টা ওপেনলি পুরো বিশ্বে, তাজুল সাহেব তো ওপেন বলেছে যে পুরো বিশ্বে যদি যে কোনো কোর্টে যদি এটা বিচারে তাকে ফাঁসি হবে, কিন্তু সেখানে যখন এই কোর্টটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে, আমলি কত ক্যাঙ্গারু কোর্ট বলার সাহস করে না, যেটা বিএনপি একজন নেতা হিসেবে তিনি কিভাবে বলতে পারেন? তারপরে দেখেন আপা যে কথাটি বলেছেন ইয়ানতের, উনি বলেছে সারা বিশ্ব থেকে ইয়ানত নেওয়া হয়। ইয়ানত আর চাঁদাবাজের পার্থক্য এক জায়গায়, একটা হচ্ছে উইথ কনসেন্ট আর হচ্ছে উইদাউট কনসেন্ট। চাঁদাবাজি যেটা ওইটা উইদাউট কনসেন্ট, আর ইয়ানত যেটা উইথ কনসেন্ট। যাদের থেকে ইয়ানত নেওয়া হয়েছে এ পর্যন্ত কেউ কি বলেছে? জামাতের আপনি গঠনতন্ত্র দেখেন, তাদের গঠনতন্ত্রে তাদের আয়ের উৎস বলা আছে, যা আমাদের যত কর্মী আছে, আমাদের যত সমর্থক আছে, তাদের যে রোকন আছে, সদস্য আছে, এই সদস্যরা তার বেতনের 5% দিয়ে দেয়, 5% দিয়ে দেয়। তার মানে এটা উইথ কনসেন্ট। আর বিএনপি যেটি নিচ্ছে এটা উইদাউট কনসেন্ট। আমার চেম্বার পল্টনের পাশে একজন ঝালমুড়ি, আমার চেম্বার আজকে 4-5 বছর আমি দেখেছি ঝালমুড়ি বিক্রি করতেন, উনি আপনারা মিডিয়াতে দেখেছেন, উনি বলেছেন 4টা-5টা পার্টি আমার কাছে এসেছে টাকার জন্য, আমি বাধ্য হয়ে এখান থেকে চলে আসছি। তার মানে উইদাউট কনসেন্ট। পাপি আপা, আপনি নিশ্চয় শুনছিলেন যে আসলে বিএনপি যাদের কাছে টাকা নেয় তারা হচ্ছে উইদাউট কনসেন্ট, এটাকে চাঁদা বলতে চায়। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে নেতৃত্বের বিষয়টা শুনছিলেন, নেতৃত্বের যে সংকট আপনাদের আছে আপনি বলেছেন। আর আমার একটা প্রশ্ন হলো যে আসলেই মানে যেই সংঘাতগুলো হয়েছে সেখানে তো অনেকাংশে আসলে বিএনপি নেতাকর্মীদেরও আমরা দেখেছি যে অন্তর্কন্দলে জড়িয়ে পড়তে খুন হয়েছে। ফলে সামনের দিনে যে মিয়া গোলাম পরোয়ার যেই অভিযোগটা তুলেছেন যে সামনের দিনে ভোট ডাকাতি হবে না, সেটা আপনি কিভাবে দেখছেন? না, সামনের দিনে ভোট ডাকাতি তো জামাত ইসলামী করবে। আর ডক্টর ইউনূসকে আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, কারণ তার যে গ্রামীণ ব্যাংকের যে কর্মকর্তা কিছু ছিল তাদেরকে নিয়ে এসে উনি ওনার অফিসে চাকরি দিচ্ছে, ওনার অফিসের চাকরির কয়েকজনকে বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলায় ডিসি পোস্টিং গেছে রাতের বেলা, এবং রাত্রি 3টার সময় চাঁপাইনবাবগঞ্জে ডিসি হ্যান্ডওভার এসে দায়িত্ব হ্যান্ডওভার করছে। 15 দিন আগে যে ব্যক্তিকে দিছে 15 দিন পরে সেই ব্যক্তিকে উইথড্র করাচ্ছে। শেখ হাসিনার রায় নিয়ে যখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওদিকে তাদের দৃষ্টিভঙ্গিটা, ঠিক রাতের অন্ধকারে উনি এগুলো করেছেন। এবং ওনার এগুলো করার রহস্যটা কি? এবং মুখ্য সচিব সিরাজুল ইসলাম সে ফোনই ধরেন 4 দিন বন্ধ করে রেখেছে কিছু কিছু জায়গায় ডিসি এরকম বদলি করার কারণে। কারণ এটা একবারে প্রধান উপদেষ্টা দপ্তরের তালিকা, তো প্রধান উপদেষ্টা দপ্তরের এই শিবিরের তালিকাগুলা পায় কোথা থেকে? এইটা একটা হচ্ছে প্রথম বিষয়, যে এই তালিকাটা পাচ্ছে কোথা থেকে উনি, এই গেল একটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরদীর ঘটনা। এটা একবারে ঈশ্বরদীর ঘটনার সাথে বিএনপির অন্তর্দলীয় কোন্দলের 146 জন মারা গেছে এই ঘটনাটা তুলে আপনি আনলেন, ঠিক আছে, সেটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি এনেছেন নিজের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু ঈশ্বরদীর যে ঘটনা, এইটাতে একবার স্পষ্ট করে যে ছেলেটিকে শনাক্ত করা হয়েছে তার বাবা মা স্টেটমেন্ট দিছে, এই স্টেটমেন্টের আপনি কাউন্টার দিবেন। আমি অন্তর্দলীয় কোন্দলে যদি মারা যাই তো আপনি লাভবান সেখানে হচ্ছেন, কারণ আওয়ামী লীগ যেখানে নাই। আমার নমিনেশন নিয়ে ক্যাচাল হয়ে যদি আমরা 50 জন ওখানে হুড়াহুড়ি করি তো লাভবান তো আপনি হচ্ছেন, কারণ ভোটটা তো আপনি ফুসলাফুসলি করতে পারছেন, টানা হাসরা করতে পারছেন, আপনার পাল্লায় গেলে যেতে পারছে। তো তাহলে লাভবান হবেন আপনি। আবার একটা ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য আপনি আরেকটা নিয়ে আসলেন। নেতৃত্বের শূন্যতা হিসেবে উনি হাবিব ভাইয়ের কথা, ফজলু ভাইয়ের কথা, এই কথাগুলো যে আনলেন। এখন ধরেন এই যে তথ্য প্রযুক্তির কিছু লাভ আছে, কিছু লসও আছে প্রচার বিকাশ এবং বিকৃত তথ্য উপস্থাপনের ক্ষেত্রে। এখন হাবিবুর রহমান হাবিব যে কথাটি কি বলেছেন না বলেছেন আমি জানি না, যেটুক মিডিয়াতে এসেছে। এখন ধরেন এই যে গৃহযুদ্ধ, জামাত ইসলামকে ব্যবহার করে যে ধর্মের অপব্যাখ্যাগুলো দিচ্ছে, আলেম ওলেমা শায়ক মোশায়েক প্রত্যেকটা জিনিসটাই কিন্তু তার প্রতিবাদ করছে যে জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী, তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে এটা সঠিক না। তারা মওদুদির ইসলাম মানছে, মদিনার ইসলাম, তারপরে আপনি এদিকে আহলে হাদিস সম্প্রদায় একটা আছে, তারপরে আপনার এই যে টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হয় এখানেও দেখবেন গোলাগুলি সমস্ত কিছু হয়। এখন এই যে জামাত ইসলাম যখন ধর্মকে ব্যবহার করছে, এটা নিয়েই তো বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধবে। তাদের যখন রাজনীতিটা শুরু হবে তফসিল পর বক্তৃতা বিবৃতি, এই ধর্মের ব্যাখ্যা আর অপব্যাখ্যা, কোনটা ইসলামের সঠিক ব্যাখ্যা, কোনটা ইসলামের বেঠিক ব্যাখ্যা,
এটা নিয়ে তো বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে মুসলমানদের মধ্যে। তো এই মুসলমানিত্ব রক্ষা করার জন্য তখন জামাত ইসলামের সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করবে সেই বিভৎস যুদ্ধের কথা ওনারা কি একবারও ভাবেন? এই যে 140 জন মারা গেছে অন্তর্দলীয় কন্দলে বন্দলে এই সমস্ত কথা বলে যে বিভীষিকার দিকে আপনারা বাংলাদেশের মুসলমান ইসলাম এবং অপব্যাখ্যা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে ইসলামের চরিত্র হননের যে প্রচেষ্টায় আপনারা নামছেন সেইটা নিয়ে গবেষণা করে সুষ্ঠু মতামত ওই আলেম ওলেমা মাশাইখ কওমি সকলের সাথে চিন্তা করে আপনাকে দিতে হবে। আমি আর রুমিন ফারহানাকে নিয়ে যে কথাটা বলো, রুমিন ফারহানা বলছে সবই বিএনপির দোষ, সূর্য পূর্ব দিকে উঠলো বিএনপির দোষ, পশ্চিম দিকে উঠলো বিএনপির দোষ। জুলাই মাসে বলা সে হয়েছে, কিন্তু এইভাবে কথাটা বলেছে, উনি কিন্তু নিয়ে আসলে ভাবে। ধন্যবাদ। আমি আর সময় দিতে পারছি না আপনার। রাসেল ভাইকে আমার শেষ প্রশ্ন, সেটি হলো যে আপনি শুনছিলেন যে গৃহযুদ্ধের দিকে জামায়াত ইসলাম নিয়ে যাবে, আপনি এটা কি মনে করেন? এবং মাহফুজ আলম আসলে গত মাসে একই ধরনের কথা বলেছে, রাজনৈতিক দলগুলো আসলে মুখিয়ে আছে সংঘাতের দিকে, এই বিএনপি জামায়াতের আচরণও কি এমনই মনে হচ্ছে কিনা? দেখেন, আপনার প্রশ্নে আসার আগে আপা যে কয়েকটি বিষয়, হ্যাঁ জি কয়েকটি বিষয় নিয়ে আসলেন, ধর্মীয় যে জামাত ধর্মকে ব্যবহার করছে, আসলে এটা খুব দুঃখজনক বিষয়। জামাত তো ধর্মীয় দল, জামাত তার নামের সাথে ইসলামিক শব্দটা আছে, জামাত তো ধর্মীয় দল, ধর্মীয় দল। এবং কি ধর্মকে ব্যবহার কারা করে? যারা ধর্মীয় দল না কিন্তু ধর্মের সময় শাহজালাল থেকে মাজার থেকে তার ক্যাম্পেইন শুরু করে, ধর্মের সময় টুপি পরে, ধর্মের সময় পট্টি পরে, ধর্মের সময় তসবিহ হাতে নেয়, সেটাকে ধর্মীয় ব্যবহার। জামাত যেহেতু ধর্মীয় দল, জামাত যেহেতু ধর্মীয় দল, তাদের কাজটাই হচ্ছে যে ধর্মকে প্রচার করা। এবং কি আপনি দেখেন বাংলাদেশে একমাত্র জামাত এমন একটি দল যে দলে অন্যান্য পার্টিগুলো বিএনপির পার্টিতে আপনি যখন পার্টিতে যুক্ত হবেন, পার্টিতে যুক্ত আপনি গেইনার হবেন। জামাত আমার একমাত্র দল যে দলে ঢুকলে আপনাকে প্রতি মাসে টাকা দিতে হবে, দলকে টাকা দিতে হবে। তার মানে কেন টাকাটা দিতে হবে? প্রশ্ন করতে কেন টাকাটা দিতে হবে? সেটা হলো যে যারা মুসলিম তারাই শাহজালালের মাজার থেকে প্রচারণা শুরু করছে, কিন্তু যারা অমুসলিম তারাও তো আসলে মন্দির থেকে প্রচারণা শুরু করছে। তো মানে সেটাও তো আসলে এক ধরনের, আপনি যেটা বলছেন সেটার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা? না 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 না, আমাদের দেশের ধর্মীয় সহিংসতা আছে, প্রত্যেকটা জায়গা থেকে করে, প্রত্যেকের জায়গা থেকে। জামাত ইসলাম তো ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যেমন ইসলাম যে কোরআনকে বলে যে হুদাল্লিন নাস, মানুষের জন্য, বলে নাই যে মুসলমানদের জন্য। কোরআনে আপনার মুসলমানের অধিকার যেমন আছে, একটা হিন্দুর অধিকারও আছে, একটা কমিউনিস্টের অধিকারও আছে। প্রত্যেক ইচ অ্যান্ড এভরি পিপল এঙ্গেজ ইন কোরআন, প্রত্যেকটা জায়গায় আছে। তার মানে যে একটা ইসলামিক দল যখন করবে, তখন তার হিন্দুকে নিরাপত্তা দেওয়ার জন্য জামাত সেটি করবে, সেটি করছেও, নিরাপত্তা দিচ্ছেও, মন্দিরগুলোতে নিরাপত্তা দিচ্ছে জামাত। তার মানে এখন আপনার এই যে বিষয়টা ধর্মীয়কে অপব্যবহার করা, এই যে আজকে দেখেন জামাতের যে এইটা অ্যালায়েন্সটা হয়েছে, এখানে 6টা দল আছে ইসলামিক দল, তার মানে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আর 1-2টা দল যারা জামাতের বিরুদ্ধে কথা বলছে, তারা বিএনপি থেকে নমিনেশন পাওয়ার জন্য অলরেডি তারা আসন পেয়েছে, যে রুমিন ফারহানার আসনে তারা পেয়েছে, তারা পাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের ঐক্যের বিরুদ্ধে কথা বলছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।